আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ 12। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সালামটা শুনে অদ্ভুত এক প্রশান্তি বয়ে যায় আরমানের মনে। কি মিষ্টি কণ্ঠ মেয়েটার, কিন্তু মেয়েটার কণ্ঠস্বরটা খুব চেনা ঠেকছে তার কাছে। মেয়েটা কি, কেন তাকে হঠাৎ করে ফোন করল? সে কি এই মেয়েটাকে চিনি? মনের সংশয় দূর করতে আরমান সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ফোনের থাকা ব্যক্তির কাছ থেকে উত্তর পেয়ে মন শান্ত যারার। সে তো ভেবেছিল তার ফোন ধরবে না অচেনা নাম্বার দেখে। নিজের মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে বলার জন্য। আমি চিনে ফেলল ফোনে থাকা রমণীটা কি? তার হাফ ইঞ্চি মেয়ে তাকে ফোন করেছে, কিন্তু কেন? সে কি তাকে চিনে ফোন করেছে নাকি? তার ফোন নাম্বার পেল কোথায়? পরক্ষণেই মনে পড়ে দুপুরের ঘটনাগুলো। তখন তাকে তার হাফ ইঞ্চি মেয়ে থ্রেট দিয়ে গেছে মাঠের মালিকের কাছে নালিশ করবে। কিন্তু বোকা নারী, সে তো যায় না সে ঠিক কাকে ফোন দিয়েছে নালিশ করার জন্য। যে ঘরে চুরি করেছে আবার সেই ঘরের মালিকের কাছে নালিশ করছে বোকা নারী। তাকে না চেনার ভান ধরে নিজের নরম গলা আর একটু শক্ত করে আরমান শোধরালি, আমি বললে কি চিনতে পারবে, নাকি পরিচয় দিতে হবে? লোকটার গলার স্বর হঠাৎ করে এমন শক্ত হয়ে যাওয়ায় কিছুটা আশ্চর্য হয় যারা। হয়তো অপরিচিত বলে বিরক্ত হচ্ছে, এটাই স্বাভাবিক। তাই যারা নিজের নরম কণ্ঠ দিয়ে বলে, আমি যারা, একটু আপনার সাথে কথা বলার দরকার ছিল। কি নাম বললেন? শুনতে পাইনি, আবার বলুন। যারা এবার তার পুরো নামটাই বলে লোকটাকে। মানজারা। নামটা শুনে আরমান কি মনে করে যেন মুচকি হাসল। এই একটা নাম জানার জন্য এই হাফ ইঞ্চি মেয়ের হাত কত মার খেল সে, ভাবা যায় এসব। তাই সেও নামটা ভালোভাবে শুনে ও না শোনার মতো করে বলে, কি বললেন? জানে মান? যারার এবার প্রচুর বিরক্ত লাগছে। লোকটা কি কানে শোনে নাকি? মন চাইছে গিয়ে লোকটার কান ফাটিয়ে দিতে তার। সে তার নাম সুন্দরভাবে বলছে আর লোকটা উল্টোপাল্টা শুনছে, কিন্তু রাগ দেখাতে পারবে না, না হলে তার কাজটাই আর হবে না। না, মানজারা, মানজারা আমার নাম। ওহো আচ্ছা, মানজারা আপনার নাম। তো কি জন্য আমাকে কল করেছেন? নাম্বার কোথায় পেলেন আমার? ওই ওই কি খানির বড় গেট থেকে নিয়েছি আপনার ফোন নাম্বার। বুঝতে পেরেছি। এখন আপনি কি জন্য কল করেছেন সেইটা বলুন। অনুমতি পেয়ে যারা তার মনের সব কথা খুলে বলে থাকে এক এক করে আরমানের কাছে। কথা বলার মাঝে মাঝে দু একটা করে গালিও দিচ্ছে সে লোকটাকে। নিজেকে নামে এমন গালি শুনে একটু পরপর খক খক করে কেশে উঠছে আরমান। কিন্তু যারার কথার কোনো প্রতি উত্তর করল না সে। খুব মনোযোগ সহকারে যারা সব অভিযোগগুলো শুনতে থাকে এক এক করে। যারার কথা শুনে আরমান বুঝতে পারছে তাকে কতই না খারাপ ভাবছে তার হাফ ইঞ্চি মেয়েটা। সব কথা একবারে শেষ করে বড় করে একটা শ্বাস ফেলে যারা। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছি তো? নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর সে কি বুঝবে? যার জমি তাকে ধরেই মারছে মেয়েটা, আবার তাকেই নালিশ করছে। যারার কথা বুঝেও না বুঝার মতো করে বলে আরমান, ফোনে কথা বলে আপনার সব কথা আমি ভালো করে ঠিক বুঝতে পারছি না। কাল একবার একই খানের মাঠে একতলা বাড়িটাই এসে দেখা করে যাবেন। আমি আপাতত এখানেই আছি। সময় নিয়ে আপনার সব কথা শুনব আমি। এখন রাখছি, আল্লাহ হাফিজ। বলেই কলটা কেটে দিল আরমান। বোকা যারা ভাবছে হয়তো তারা কথা সত্যিই লোকটা বুঝতে পারেনি কিছু, তাই হয়তো তাকে বলছে দেখা করে সব কথা বুঝিয়ে বলতে। যারা আবার ফোন দিল মিম আর ফিহাকে। কল রিসিভ হতেই ফিহা জিজ্ঞেস করে, ফিহা জানো কথা হয়েছে লোকটার সাথে? কি বলছে তো কি? কোনো ব্যবস্থা নিবে জানিয়েছে কিছু? মিম, হ্যাঁ জানু, বল কি কথা হয়েছে লোকটার সাথে? যারা বলেছে একবার গিয়ে দেখা করে সব ঘটনা খুলে বলতে ওনাকে। তাই ভাবছি কাল কলেজ ছুটির পর একবার যাব, গিয়ে ভালো করে বুঝিয়ে বলে আসব। মিম, এটাই ঠিক হবে করলে। কাল কলেজ ছুটির পর তিনজনেই যাব একসাথে। ফিহা, ঠিক আছে, এখন ঘুমা জানুরা, আমার খুব ঘুম পেয়েছে। এই মেয়ে ঘুম ছাড়া কিছুই বোঝে না। সকাল 7টা বাজে, আর যারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে।
ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে যারা। ড্রয়িং রুমে এসে দেখে রোহান মনমরা হয়ে বসে আছে। জোহরের মন খারাপ বুঝতে পেরে যারা তার কাছে এসে বসে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হয়েছে জাফর, এমন মন খারাপ করে বসে আছিস কেন? আম্মু বকেছে তোকে? হ্যাঁ, কিছু হলেই তো মায়ের সব দোষ। মা তো তোদের সারাদিন শুধু বকে, তোরা তো কিচ্ছু করিস না। এই সাত সকালে মাকে রেগে থাকতে দেখে তার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। জোহান কিছু করল না তো আবার? আম্মু, কি হয়েছে? এমন রেগে আছো কেন তুমি? আমার কি হয়েছে এটা জিজ্ঞেস না করে তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর, স্কুলে কি করে এসেছে সে? তার ক্লাস টিচার কেন আমাকে ফোন করে বলবে ওর স্কুলে যেতে? যারা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে এখনো বসে আছে। জোহানকে ভালো করে জিজ্ঞেস করে এবার যারা, কি করেছিস মির্জাফর তুই? আম্মুকে কেন তোর স্কুলে ডেকেছে? জোহান হঠাৎ করে কান্না করে দেয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, আমি সত্যি কিছু করিনি বনু, বিশ্বাস কর, আমি সত্যি কিছু করিনি। যে মেয়ে আমাকে কালাচান বলেছি তার চুল ছিঁড়ে একটা দাঁত ভেঙে দিয়েছি শুধু, আর কিচ্ছু করিনি বনু, বিশ্বাস কর, এর থেকে বেশি কিছু করিনি বনু। ভাইয়ের কথা শুনে বোধ শক্তি সব হারিয়ে ফেলেছে যারা। কি বলবে বুঝতে পারছে না সে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যারা। চুল ছেঁড়া, দাঁত ভাঙা, এইসব তার কাছে এইটুকু মনে হচ্ছে। যারা, এই মির্জাফর, তোর কাছে এইসব বেশি কিছু মনে হচ্ছে না? না তো, এগুলো বেশি ছিল না। ওই মেয়েকে আরও মার দেওয়া বাকি ছিল আমার, কিন্তু স্যার এসে আটকে দিয়েছে আমাকে। যারার এবার কিছু বলার মতো খুঁজে পেল না। এই ছেলের কাছে সব কম লাগছে, আবার বলছে আরও দেওয়া বাকি ছিল। মার্জিয়া বেগম, দেখেছিস দেখেছিস তুই গুণধর ভাইয়ের কাণ্ড? স্কুলে মারামারি করেছি তা আবার গর্ব করে বলছে আমাদের সামনে। মেয়েটাকে এত মেরে এসেও বলছে মার দেওয়া বাকি ছিল। যারা, আচ্ছা থাক, আর কিছু বলো না। স্কুলে গিয়ে দেখো ওর স্যার কি বলে, আর ওকে বলবে মেয়েটার কাছে ক্ষমা চাইতে। যারা জোহানের দিকে তাকিয়ে আবার বলে, মেয়েটার কাছে ক্ষমা চাইবি স্কুলে গিয়ে, মনে থাকবি তোর? জোহান এবার রাগ দেখিয়ে বলে, আমি ক্ষমা চাইতে পারবো না। আমাকে ওই মেয়ে কালাচান বলার পর আমি তোমাদের বলিনি। তোমরা তো কেউ যাওনি আমার সাথে বিচার করতে ওই মেয়ের, তাই আমার বিচার আমিই করে দিয়েছি। মার্জিয়া বেগম এবার মারাত্মকভাবে রেগে গেছেন ছেলের কথা। এইটুকু ছেলে এখন এমন গলাবাজি করতে দেখি ঘরের কোণে থেকে ঝাড়ুটা নিয়ে তীরে আসেন ছেলের দিকে। আজ এই ছেলেকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বেন তিনি। মাকে ঝাড়ু হাতে তীরে আসতে দেখি তাড়াতাড়ি ছোট ভাইকে আগলে নেয় নিজের কাছে যারা। মাকে শান্ত হওয়ার জন্য বলে, আম্মু, কি করছো এসব তুমি? ও ছোট, না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তাই বলে তুমি ওকে মারবে? মার্জিয়া বেগম, ও ছোট, ও যদি ছোট হয় তাহলে এত বড় বড় কাজ করে কিভাবে? আর করবে না, ওকে মাফ করে দাও প্লিজ আম্মু। কি আর করবেন তিনি? রাগে ফোঁস ফোঁস করতে করতে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। যারা ভাইকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠায় ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে আসতে। একসাথে নাস্তা করে বের হবে তারা। নাস্তা করে কলেজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে যারা। তার মা জোহানকে নিয়ে তার স্কুলে চলে যায়। বর্তমান সময় যারা আজকেও বটগাছতলায় এসে দেখে তার দুই কলিজার বান্ধবী তার জন্য দাঁড়িয়ে আছে। আজকে আসতে তার অনেক লেট হয়ে গেছে, তাই দূর তাদের কাছে এসে এক থেকে ঘাটের দিকে এগিয়ে যায় তিনজন। নিট পড়া হয়ে একটা গাড়ি নিয়ে সোজা কলেজ গেটের সামনে এসে নামে তারা তিনজন। কলেজে আসতে আসতে বিল পড়ে যায়। তিনজন দ্রুত পা চালিয়ে যায় ক্লাসের দিকে। ক্লাসরুমের সামনে এসে দাঁড়ায় তিনজন। ভিতরে ঢোকার জন্য পারমিশন নেওয়ার জন্য ফিহা বলে, মে আই কাম ইন স্যার? তোমরা এখন ক্লাসে আসতে পারবে না। তোমরা তিনজন ঠিক ৩০ মিনিট লেট করে এসেছ। যাও, ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। কানে ধরে দাঁড়িয়ে থাকবে হবে শুনে ফিহা আর মিম জারার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। জারার জন্য আজকে তাদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে কলেজে। তাদের দুইজনকে কটমট দৃষ্টিতে তাকাতে দেখে জারা একটা ক্যাবলার মতো হাসি দিয়ে বলে, এভাবে তাকাস না প্লিজ তোরা, দেখ আমিও তো তোদের সাথে কান ধরে দাঁড়িয়ে আছি।
তারা তিনজন কানে ধরেই দরজার বাইরে হাসাহাসি করছে নির্লজ্জের মতো। তাদের হাসির শব্দ স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার ক্লাস থেকে বের হয়ে এসে তাদের তিনজনের সামনে দাঁড়ায়। স্যারকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমেয়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে তারা তিনজন, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না তারা তিনজন, এমন ভাব। স্যার, কি সমস্যা তোমাদের? কান ধরে দাঁড়িয়েও এমন নির্লজ্জের মতো হাসছ কেন? ফিহা: স্যার, হাসলেই কেউ নির্লজ্জ হয়ে যায় না। নির্লজ্জ হওয়ার জন্য আরও কত রকম কাজ আছে। স্যার: আবার মুখে মুখে তর্ক করছো কেন মেয়ে তুমি? সোজা প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দিব। মিম আর যারা অগ্নিদৃষ্টিতে তাকায়, চোখ দিয়েই তাকে খেয়ে ফেলবে এমন ভাব। তাদের চাহনি দেখে ফিহা ফাঁকা ঢোক গিলে। সরি স্যার, আর হবে না। আজ আর তারা তিনজন ক্লাস করেনি। মন ভেঙে গেছে তাদের কান ধরার কারণে। তাই পুরোটা সময় তারা কলেজ ক্যান্টিনে বসে কাটিয়েছে আড্ডা দিয়ে। কলেজ ছুটি হলে তারা তিনজন বয়লার মুরগির মতো ঝিমাতে ঝিমাতে বের হয়ে আসে। গেট পার হয়ে গাড়ি নিয়ে ঘাটে চলে আসে। নৌকা পার হয়ে এসে দাঁড়ায় একে খানের গেটের সামনে। তাদের উদ্দেশ্য এখন মাঠের মালিকের সাথে কথা বলতে যাবে। তিনজনে একসাথে গেটের ভিতরে ঢুকতে হাঁটা ধরে মাঠের একতলা বাড়ির দিকে। জাহিদ, রোহান আর জেরিন বারান্দায় বসে একসাথে আড্ডা দিচ্ছিল। তাদের তিনজনকে আসতে দেখে জাহিদ বলে, রোহান ভাইয়া, দেখো কারা আসছে এদিকে। রোহান: কি আসছি? জাহিদ: এবার তাকিয়ে দেখোই না তুমি। যারা, মিম আর ফিহাদের এই সময় এখানে দেখি অবাক হয় রোহান। তারা এখানে কি করতে এসেছে? আবার আরমানকে মারতে আসেনি তো তিনজন মিলে? রোহান: এই কি দেখছি আমি? আজ আবার তিনজন একসাথে আসছে আরমানকে মারতে। জাহিদ: আসতে দাও একবার, দেখি কি করতে আসছে ওরা। যারা, মিম, ফিহা তিনজন বাড়ির কাছে আসতে কেউ একজন এসে যারা চাপটে ধরে। সাদা পরি বলি। যারা মেয়েটার দিকে তাকিয়ে দেখে, এই মেয়েটার সাথে গত বৃহস্পতিবার দেখা হয়েছে তার সাথে গেটের সামনে। মেয়েটার নাম জেরিন। কিন্তু এখানে কি করছে এখনো? ওই দিন তো বলল তারা ঘুরতে এসেছে এখানে। সাদা পরি, তুমি এখানে কি করছো? যারা: আরে বুলবুল পাখি, তুমি এখানে কি করছো? জেরিন: আমি এখানে ভাইয়াদের সাথে ঘুরতে এসেছি কিছুদিনের জন্য। মেয়েটা যারাকে এমন জাপটে ধরে থাকতে দেখে ফিহা জানাকে জিজ্ঞেস করে, এই যারা, তুই এই মেয়েকে চিনিস? চিনি। ফিহার কথার উত্তর দিয়ে আবার জেরিনকে জিজ্ঞেস করে যারা, তা তোমার ভাইয়ারা কোথায়? তোমরা কি এই বাড়িতে থাকো? জেরিন: আমরা এখানেই থাকি। তার মানে তুমি এই মাঠের মালিক পক্ষ? তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হয় রোহান আর জাহেদ, যাদের ফিহাকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আরে কটকুটি যে, এখানে কি করছো এ সময়? ফিহা: তা আপনাকে কেন বলতে যাব? আপনি কোন ক্ষেতের মূলা শুনি যে আপনাকে কৈফিয়ত দিতে হবে? জাহিদ: এই কটকটি, মুখ সামলে কথা বলো। তুমি জানো আমি কি? ফিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, জানার ইচ্ছেও নেই আমার। জাহিদকে মুখের ওপর অপমান করে দিল ফিহা। রোহান এবার যারাকে জিজ্ঞেস করে, আরে আমাদের না হওয়া হাফ ইঞ্চি ভাবিজি, তাই এখানে কি করছো তোমরা? এই দামড়া মার্কা ছেলে তাকে ভাবি ডাকতে শুনে বেশ অবাক হয় যারা। তাকে চেনে না, জানে না, হুট করে এসে ভাবি ডাকছে। আবার তাকে হাফ ইঞ্চি মেয়েও বলছে। এই নামে তো ওই শয়তান লোকটা তাকে ডাকে। ভাইয়া, আপনি আমাকে ভাবি বলে ডাকছেন কেন? রোহান এবার ফেঁসে গেছে। কি বলবে সে এখন? মুখের ঠেলায় তো বলে ফেলেছে ভাবি, এখন কিভাবে সামাল দিবে সে? তাই আমতা আমতা করে বলে, ওই ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। তা এখানে কি করছো তোমরা? যারাকে কথা বলার সুযোগ না দিয়ে মিম এগিয়ে এসে বলে, ওই কাল একটা সমস্যা হয়েছে এই মাঠে ভাইয়া। একজন শয়তান লোক আমার জানুকে এই মাঠে বিরক্ত করছে। তার হাত কেটে ফেলবে বলেছে লোকটা, তাই এসেছি এখানে। এবার মিমকে থামিয়ে দিয়ে যারা বলতে শুরু করে, আমি কাল রাতে এখানকার বড় মালিককে ফোন দিয়েছি। তিনি বললেন এসে যেন তার সাথে এই বিষয়টা নিয়ে ভালোভাবে কথা বলি, তাই আমরা এসেছি। এখন যদি দয়া করে বলতে এখানকার বড় মালিক কোথায় আছে তো অনেক উপকার হবে আমার।
রোহান আর জাহিদ দুইজন দুইজনের সাথে চোখে চোখে কথা বলছে। কই, তাদের কাছে তো কাল রাতে কোনো ফুল আসেনি তাহলে। দুজনই বুঝতে পারি এবার ওরা করা কথা বলছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, নিজেই মেরে আবার নিজেই এসেছে বিচার দিতে। আরমানকে টাইট দেওয়ার জন্য এই মেয়ে একদম পারফেক্ট। তাই রোহান যারাকে আরমানের রুম দেখিয়ে বলে, ওখানে আছে, তোমরা যাকে খুঁজো, ওই রুমটায় গেলে পেয়ে যাবে তাকে। যাও, কথা বলি সমস্যা জানিয়ে এসো। রোহানের কথায় তারা তিনজনই একসাথে এগিয়ে যায় আরমানের রুমের দিকে। তাদের একসাথে যেতে দেখি রোহান আর জাহিদ বাধা দিয়ে বলে, তোমরা দুইজন কোথায় যাচ্ছ ওদিকে? ফিহা বলে, কেন, ওর সাথে যাচ্ছি আমরা দেখতে পারছে না? জাহিদ, এই মেয়ে সমস্যা কি তোমার সাথে হয়েছে নাকি ওর সাথে হয়েছে? তাহলে সেখানে তুমি গিয়ে কি করবে শুনি? ওর সমস্যা ওকে বলতে দাও। জাহিদের কথায় যুক্তি আছে, তাই যারা মিম আর ফিহাকে বারণ করে তার সাথে আসতে, সে একাই কথা বলতে পারবে। ফিহা আর মিমও কিছু বলল না, দাঁড়িয়ে আছে বারান্দায়। যারা দরজার দিকে এগিয়ে এসে হালকা করে টোকা দিয়ে জিজ্ঞেস করে, আসতে পারি?